এ কি, আমি কি ভুল করে অন্য কোনো বাড়িতে চলে এলাম নাকি? এটা বাড়ি নাকি সবজির ক্ষেত? বাড়ির মধ্যে এরকম ছোট ছোট চারা গাছ লাগানো হয়েছে কেন? আজকাল তাহলে মানুষজন বাড়ির মধ্যেও সবজি চাষ করছে? 1 মাস বাপের বাড়িতে থেকে আমি আমার শ্বশুর বাড়ির ঠিকানা ভুলে গেছি মনে হচ্ছে। এই বলে ফাল্গুনী যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে যাবে এমন সময় তার শাশুড়ি মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। মানে আপনারা ঘর বাড়ি এরকম চেঞ্জ করে ফেললেন কেন? কি চাষ করছেন এগুলো বাড়ির মধ্যে? বাবা, বাপের বাড়ি থেকে ফিরে এসে সবই ভুলে গেলে নাকি? আমরা কি খেতে ভালোবাসি তুমি জানো না? ধনেপাতা ছাড়া আমরা বাঁচতে পারি না। বাজারে ধনেপাতার অনেক দাম বেড়ে গেছে, তাই আমরা বাড়িতেই ধনেপাতা চাষ শুরু করেছি। এখন চারাগুলো ছোট ছোট আছে বলে তুমি বুঝতে পারছো না। 2-3 দিনের মধ্যেই ধনেপাতা গাছগুলো বড় বড় হয়ে যাবে আর সারা বাড়িতে ধনেপাতার সুগন্ধ ছড়িয়ে পড়বে। দারুণ! শাশুড়ি মায়ের কথা শুনে ফাল্গুনীর মাথায় হাত পড়ে যায়। আমার আর কিছু বলার নেই। এতদিন পর্যন্ত ধনেপাতা নিয়ে আপনারা কি কম পাগলামি করেছেন? এখন এত সুন্দর বাড়ির মেঝে থেকে মার্বেল পাথর তুলে দিয়ে বাড়ির মধ্যে আপনারা ধনেপাতা চাষ করছেন। এটা আমার শ্বশুর বাড়ি নাকি ধনেপাতা বাড়ি? আরে আমাদের তো উপরে ঘর আছেই, আমরা সবাই বাড়ির উপরেই থাকবো। নিচে শুধু ধনেপাতা চাষ করা হবে আর রান্না বান্না হবে। আমরা নিচে যে ঘরটাই থাকতাম সেটার একটা দেওয়াল ভেঙে দিয়েছি, তাই জায়গাটা অনেক বড় হয়ে গেছে। এখানে আমরা সারা বছর ধনেপাতা চাষ করব। আসলে ফাল্গুনীর শ্বশুর বাড়ির সামনে বা পেছনে কোনো এক্সট্রা জায়গা ছিল না। বাড়ির সামনেও উঠান বলতে কিছু ছিল না। আর যেহেতু হঠাৎ করে সবজির পাশাপাশি ধনেপাতারও দাম বেড়ে যায়, তাই তারা নিজেদের বাড়ির মধ্যেই ধনেপাতা চাষ করার সিদ্ধান্ত নেয়। তাদের বাড়ির নিচে তলাতে ছোট একটা রান্নাঘর, একটা বড় বেডরুম এবং বড় একটা ডাইনিং রুম ছিল। তারা সেই বেডরুম এবং ডাইনিং রুমের মধ্যবর্তী দেওয়াল ভেঙে দেয় এবং মেঝে থেকে দামি দামি মার্বেল পাথর তুলে ফেলে দেয়। এভাবে তারা ধনেপাতা চাষের জন্য জমির ব্যবস্থা করে। এবার তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও আমাদের জন্য রান্না করে নিয়ে এসো। এতদিন পর্যন্ত তুমি ছিলে না বলে আমি অনেক কষ্ট করে রান্না বান্না করেছি। এবার কিন্তু তোমার ডিউটি শুরু। আমার মনে হচ্ছে আমি শ্বশুর বাড়িতে না এসে বাপের বাড়িতে থেকে গেলেই বোধহয় ভালো হতো। আপনারা তো জানেন আমি ধনেপাতার গন্ধ সহ্য করতে পারি না। আমার কেমন যেন বমি পায়, আর ধনেপাতাতে আমার অ্যালার্জিও আছে। এখন যদি বাড়িতে এরকম ধনেপাতা চাষের জন্য আমার কোনো ক্ষতি হয় তখন কি হবে বলুন তো? আর একটা কথা, আমি আপনাদের জন্য রান্না করব, কিন্তু আমি ধনেপাতা দিয়ে কিছু রান্না করতে পারবো না, এই আমি বলে দিলাম। এই বলে ফাল্গুনী রান্নাঘরে যায়, কিন্তু সে রান্নাঘরে গিয়েও দেখে সেখানে বড় বড় বাসন বাটি, পুরানো বালতি এবং আরো অনেকগুলো পাত্রের মধ্যে ধনেপাতার বীজ ছড়ানো হয়েছে, যার ফলে রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার মতো জায়গাও থাকে না। উফ, আমার মাথাটা এবার খারাপ হয়ে যাবে। যেদিকে তাকাই শুধু সেদিকেই আমি ধনেপাতা দেখতে পাচ্ছি। রান্নাঘরে যে দাঁড়িয়ে রান্না করব তারও কোনো উপায় নেই। যাই হোক, আজকে আমি সবার জন্য শুধু ডাল ভাত আর আলু ছানা রান্না করব। অনেকদিন বাপের বাড়িতে আরাম করে শ্বশুর বাড়িতে এসেছি তো, তাই এমনিতেই আমার রান্না করতে ইচ্ছে করছে না। এই বলে ফাল্গুনী খুব কম সময়ের মধ্যেই প্রেসার কুকারে ডাল ভাত এবং আলু ছানা রান্না করে। সে যখন সবাইকে খাবার পরিবেশন করে, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি আমি কোনো খাবারে ধনেপাতা দিইনি। আমি আপনাদের জন্য ধনেপাতার পরোটাও বানাইনি আর ধনেপাতার চাটনিও বানাইনি। আমি ডাল ভাত আলু মাখা সবটাই ধনেপাতা ছাড়া রান্না করেছি। তাই আপনারা দয়া করে খেতে খেতে চিৎকার চেঁচামেচি করবেন না। আমাদের আশেপাশে এখন শুধু ধনেপাতাই ভর্তি। এই দেখো না, আমরা আমাদের এই ক্ষেত থেকে টাটকা সবুজ ধনেপাতা তুলে ভাতের সঙ্গে, ডালের সঙ্গে, আলু ভর্তার সঙ্গে মিশিয়ে খেয়ে নেব। এই বলে ঝুমকি দেবী এবং তার পরিবারের প্রত্যেকেই ধনেপাতা তুলে নিজেদের ডাল ভাত এবং আলু ভর্তার মধ্যে বেশি বেশি করে মিশিয়ে নেয় আর মজা করে সেই খাবার খেতে শুরু করে। উফ, কচি কচি সবুজ সবুজ টাটকা ধনেপাতার স্বাদই আলাদা। এই ধনেপাতাগুলোর সুগন্ধ অনেক বেশি। আমরা এবার থেকে প্রত্যেকদিন এটাই করব। বৌমা, তুমি আমাদের জন্য ধনেপাতা ছাড়াই খাবার রান্না করো। আমরা খাবারের মধ্যে টাটকা ধনেপাতা মিশিয়ে নেব। এবার তো আর তোমার কোনো সমস্যা নেই। আবার যেন রাগ করে বাপের বাড়িতে চলে যেও না, কারণ আমরা কখনোই ধনেপাতা খাওয়া বন্ধ করব না। এই শুনে ফাল্গুনী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আসলে বিয়ের পর থেকেই ফাল্গুনী তার শ্বশুরবাড়ির পরিবারের ধনেপাতা পাগলামি দেখে বিরক্ত হয়ে ওঠে।
ফাল্গুনী যখন নতুন নতুন শ্বশুরবাড়িতে আসে তখন তার শাশুড়ি মা নতুন বৌমার জন্য অনেক রকমের খাবার দাবার রান্না করে, যেমন বিরিয়ানি, পোলাও, চিকেন, মাটন, ডিম, পায়েস, লুচি, পরোটা ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ফাল্গুনী যখন খাবার খেতে শুরু করে তখন সে বুঝতে পারে প্রত্যেকটা খাবারেই ধনেপাতা ব্যবহার করা হয়েছে। এ কি, এটা তো সব খাবারেই ধনেপাতা দিয়েছে। আমি তো আবার ধনেপাতা খাই না, আমার ধনেপাতাতে অ্যালার্জি আছে, ধনেপাতার গন্ধেও আমার বমি পাই। কিন্তু প্রথম দিন শ্বশুর বাড়িতে এসে এই ব্যাপারটা কাউকে বলা উচিত হবে না। সাদা ভাতের উপরেও ধনেপাতা ছড়িয়ে দিয়েছে। এটা কি ধনেপাতা দিয়ে পোলাও হয়েছে নাকি? আবার লুচি পরোটার মধ্যে কে ধনেপাতা দেয়? কি হলো বৌমা, তুমি খাচ্ছ না কেন? আজকের খাবারগুলো কিন্তু খুব টেস্টি হয়েছে। খাবারের সুগন্ধ পেয়ে আমার তো এখনই খাবারগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছে। আগে তুমি আর সুমিত খেয়ে নাও, তারপর কিন্তু আমরা খেতে বসবো। আসলে আমার না শরীরটা ভালো লাগছে না, আমি কিছু খাবো না, আমার পেটও ভর্তি আছে। বিয়েবাড়ির খাবার খেয়েছিলাম তো সেই জন্য। তুমি আর তোমাদের বিয়ে বাড়ির খাবারের কথা বলো না। ছি, কোনো খাবারেই স্বাদ হয়নি, সব খাবারগুলোই খুবই বাজে খেতে হয়েছিল। আমরা তো কেউ কোনো খাবার মুখেই তুলিনি, বাড়িতে এসে কালকের বাসি খাবার খেয়েছি। এরকম বলো না মা, আমরা তো সব খাবারেই ধনেপাতা খাই, তাই ধনেপাতা ছাড়া আমরা কোনো খাবারের টেস্টও পাই না। সেই জন্য বিয়েবাড়ির খাবার আমাদের ভালো লাগছে না, কেননা বিয়েবাড়ির কোনো খাবারেই তো ধনেপাতা দেওয়া হয়নি। তবে আমাদের ফ্যামিলি বাদে বাকি বরযাত্রীরা সবাই তো খেয়েছে। কিন্তু পাত্রের বাবা মা ভাই বোন কেউই তো কোনো খাবার মুখেই তুলতে পারলো না। তুই তো আগেই বৌমাকে জানিয়ে দিতে পারতিস যে আমরা ধনেপাতা ছাড়া খাবার খাই না, আমাদের জন্য তাহলে আলাদা করে খাবারের ব্যবস্থা করা হতো। ছেলের বিয়েতে কিছু না খেয়ে চলে আসতে হয়েছে, কি লজ্জার ব্যাপার। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে ফাল্গুনীর খুবই খারাপ লাগে। আসলে আমরা সত্যি ব্যাপারটা জানতাম না, তাছাড়া সব খাবারই তো আর ধনেপাতা ব্যবহার করা হয় না। যাই হোক, আমি এখন কিছু খাবো না, আমি ঘরে যাচ্ছি। আরে, কিছু না খেয়ে খালি মুখে আমি তোমাকে যেতে দেব না। এই নাও, তুমি বরং একটু মিষ্টি মুখ করো, একটু পায়েস খাও, আমার হাতের স্পেশাল পায়েস। এই বলে ঝুমকি দেবী জোর করে ফাল্গুনীর মুখের মধ্যে পায়েস তুলে দেয়। কিন্তু সেই পায়েসের রং সাদা নয়, বরং পুরোপুরি সবুজ ছিল, কারণ ঝুমকি দেবী পায়েসের মধ্যেও ভর্তি ভর্তি ধনেপাতা দেয়। আর সেই ধনেপাতার সবুজ পায়েস খেয়ে ফাল্গুনীর বমি পেয়ে যায়, তাই সে তখনই বমি করতে শুরু করে। বৌমা, তোমার বাপের বাড়ির খাবারকে একটু খারাপ বলেছি বলে তুমি এভাবে আমার বানানো পায়েসকে অপমান করলে। জোর করে পায়েস খাইয়ে দিলাম বলে তুমি উগরে ফেলে দিলে। না মা, আসলে আমার ধনেপাতাতে অ্যালার্জি আছে, আমি ধনেপাতা খাই না, ধনেপাতার গন্ধ আমার সহ্য হয় না, তাই এরকম হলো। ফাল্গুনীর কথা তার শ্বশুরবাড়ির লোকেরা মোটেই বিশ্বাস করতে চায় না। কিছুক্ষণ পর ফাল্গুনী যখন নিজের ঘরে চলে যায়, মা, আমার মনে হচ্ছে নতুন বৌদি ন্যাকামি করছে। ধনেপাতা এত ভালো খাবার, ধনেপাতায় কত উপকারিতা আছে বলো তো। লোকজনের ডিম বেগুন খেলে অ্যালার্জি হয় শুনেছি, কিন্তু ধনেপাতাতে অ্যালার্জি বাপের জন্মেও শুনিনি। এখন তো মনে হচ্ছে ওই মেয়ে আমাদের বাড়ির বৌমা হওয়ারই যোগ্য নয়। ফাল্গুনী কান পেতে তার ননদের মুখে এমন কথা শুনতে পায়, আর মনে মনে তার খুবই রাগ হয়। পরের দিন সকালে ঝুমকি দেবী বাজার থেকে কেজি কেজি ধনেপাতা কিনে নিয়ে আসে। বৌমা, এই নাও, আজকে তুমি আমাদের জন্য ধনেপাতার পরোটা আর ধনেপাতার চাটনি বানাও, সাথে কিন্তু ধনেপাতার রায়তা বানাবে। আরে, ধনেপাতা খাবারের ফ্লেভারের জন্য ব্যবহার করা হয়, আপনারা তো ধনেপাতাকে সবজি মনে করছেন। আমি ধনেপাতা হাতে ধরতেই পারবো না, আমার অ্যালার্জি হবে, আর ধনেপাতার গন্ধে আমার বমি পাবে। আমি বরং ফুলকপির পরোটা বানিয়ে দিই, কেমন? ফুলকপির পরোটা বানালেও তোমাকে তাতে ভর্তি ভর্তি ধনেপাতা দিতে হবে। তোমার অসুবিধা হলে তুমি হাতে কভার পরে নাও, মুখে মাস্কও পরে নিতে পারো। তাছাড়া এখন থেকেই তো তোমাকে সব প্র্যাকটিস করতে হবে। আজীবন তো তোমাকে আমাদের জন্য ধনেপাতা দিয়েই খাবার রান্না করতে হবে। এই শুনে ফাল্গুনীর কিছু করার থাকে না, সে রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। কিন্তু সে নিজের জন্য আলাদা করে সাধারণ রুটি বানায়। ফ্রিজে দেখলাম অনেকগুলো মিষ্টি আছে, আমি বরং মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেব। কিছুক্ষণ পর রান্না করে ফাল্গুনী সবাইকে খাবার খেতে দেয়, আর নিজের জন্য ফ্রিজ থেকে মিষ্টি বার করতে গিয়ে সে গোটা ফ্রিজের মধ্যে ধনেপাতা দেখতে পায়। শুধু তাই নয়, সেই ফ্রিজে রাখা সমস্ত খাবারগুলোতেই ধনেপাতার গন্ধ হয়ে যায়।
ইস, আমাকে শুধু রুটি খেতে হবে মনে হচ্ছে। মিষ্টি থেকেও কেমন ধনেপাতার ফ্লেভারের গন্ধ পাচ্ছি, মুখটাই নষ্ট হয়ে গেল। ছি। এই বলে ফাল্গুনী যখন জল খায়, এটা কি ছিল? জলের মধ্যে এত ধনেপাতা কেন? আপনারা কি ইচ্ছে করে আমার সাথে ফাজলামি করছেন? আরে বৌদি, ওটা জল নয়, ধনেপাতার শরবত ছিল। আমি নিজের জন্য বানিয়েছিলাম, ধনেপাতার ডিটক্স ওয়াটার। এই শুনে ফাল্গুনী রাগ করে আর কোনো খাবার না খেয়েই ঘরে চলে যায়। কিন্তু এরকম ভাবে প্রত্যেকদিন ফাল্গুনীকে একই সমস্যার সম্মুখীন হতে হয়। ধনেপাতা ছাড়া তার শ্বশুরবাড়ির লোকেরা কোনো খাবারই খেতে চায় না, কিন্তু সবসময় ধনেপাতার গন্ধে ফাল্গুনীর কেমন যেন গা গুলিয়ে আসে। আর একদিন তারা নিজের জন্মদিন উপলক্ষে বৌদিকে ধনেপাতার কেক বানাতে বলে, কিন্তু এবার ফাল্গুনী খুবই রেগে যায় আর সে রাগ করে 1 মাসের জন্য বাপের বাড়িতে গিয়ে থাকে। সে মনে করে এবার হয়তো তার শ্বশুরবাড়ির লোকেরা শুধরে যাবে, কিন্তু এরকম মোটেই হয় না, বরং এখন সেই বাড়ি পুরোপুরিভাবে ধনেপাতা বাড়ি হয়ে ওঠে। অনেক হয়েছে, আর নয়, আমাকে এবার কিছু একটা করতে হবে। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। হ্যাঁ। ফাল্গুনী পরের দিন এক সাপুরের সঙ্গে যোগাযোগ করে, তার কাছ থেকে কয়েকটা সাপ নিয়ে এসে শ্বশুরবাড়ির ধনেপাতার ক্ষেতের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু সেই সাপগুলো কি দেখতে বিষধর বলে মনে হলেও সেগুলোতে কোনো বিষ থাকে না। মা, তাড়াতাড়ি এখানে আসুন, এই দেখুন কি সর্বনাশ হলো। ধনেপাতার ক্ষেতের মধ্যে সাপ বাসা বেঁধেছে। দেখুন দেখুন, বাড়ির ভেতরে কেউ এভাবে ধনেপাতা চাষ করে? এখন তো বাড়িটাই সাপের বাসা হয়ে গেল। আমরা এই বাড়িতে থাকবো কিভাবে? সাপে কাটলে তো আমরা মারা যাব। সাপগুলোকে দেখে বাড়ির সকলে খুবই ভয় পেয়ে যায় আর তারা তখনই চিৎকার করতে করতে বাইরে পালায়। চিন্তা করবেন না মা, আমি একজন সাপুড়িকে ডেকেছি, কিছুক্ষণের মধ্যে এসে ও সাপগুলোকে ধরে নিয়ে চলে যাবে। কিছুক্ষণের মধ্যে সেই সাপুড়ি এসে সাপগুলো ধরে নিয়ে চলে যায়, কিন্তু ভয়ের চোটে কেউ সেই বাড়িতে আর ঢুকতে চায় না। বাবা সুমিত, লোক ডেকে আগে গোটা বাড়িটা পরিষ্কার করার ব্যবস্থা কর। বাড়ি থেকে সমস্ত ধনেপাতা বাইরে বার করতে হবে। আর আমরা কখনো বাড়ির ভেতরে এরকম ধনেপাতা চাষ করব না। আমরা বাড়িটা আগের মতোই করে নেব। বাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আমরা তোর কাকিমার বাড়িতেই থাকবো। এই শুনে ফাল্গুনী খুবই খুশি হয়, কারণ তার প্ল্যান একেবারে সাকসেসফুল হয়। 2-1 দিনের মধ্যেই তাদের বাড়ি আগের মতো হয়ে যায়। এরকম ঘটনার পর থেকে ফাল্গুনীর শ্বশুরবাড়ির লোকেরা ধনেপাতা নিয়ে পাগলামি করাও বন্ধ করে দেয়। লীলাবতী তার স্বামী হরিশ্চন্দ্র এবং 2 ছেলে মেয়ে পপি ও পাপনের সঙ্গে বাস করত। তারা খুবই বড় লোক ছিল। হরিশ্চন্দ্র বাবুর এক বিশাল বড় ব্যবসা ছিল। তারা এক রাজপ্রাসাদের মতো বিশাল বড় বাড়িতে বাস করত। লীলাবতী খুবই স্মার্ট এবং মডার্ন ছিল। বাড়ির কাজকর্ম করা সে কিছুতেই পছন্দ করত না, তাই সে তার বাড়ির কাজকর্ম করার জন্য মোনামি নামের একটি মহিলাকে কাজে রেখেছিল। মোনামি তাদের বাড়ির সাংসারিক সমস্ত কাজকর্ম করার পাশাপাশি সকলের জন্য রান্না বান্নাও করত। সে খুবই গরিব ছিল। শহর থেকে কিছুটা দূরে চম্পাডালি নামক গ্রামে সে তার স্বামী চন্দন এবং এক 10 বছরের মেয়ে পিয়ালিকে নিয়ে বাস করত। পিয়ালি বাড়ির সব কাজকর্ম গুছিয়ে করত বলে লীলাবতী তাকে নিয়ে খুবই সন্তুষ্ট ছিল। এই মোনামি, তোর ঘর মোছা হয়ে গেলে আমার ছেলে মেয়ের জন্য হরলিক্স গুলে দিবি। ওরা উপরের ঘরে পড়াশোনা করছে, হরলিক্সটা উপরে দিয়ে আসবি, ঠিক আছে? ঠিক আছে মেম সাহেব, আমার এখনই ঘর মোছা হয়ে যাবে। এই বলে মোনামি আবার বাড়ির কাজ করতে শুরু অনুভব করে। হঠাৎ করে আমার পেট ব্যথা শুরু হলো কেন? খুব জোরে পায়খানা পেয়েছে, যাই তাড়াতাড়ি পায়খানা করে আসি। ম্যাডামদের বাড়িতে তো অনেকগুলো বাথরুম, নিচের বাথরুমেই যাই। এই বলে মোনামি লীলাবতীর বাড়ির বাথরুমে ঢোকে। লীলাবতীদের ওয়েস্টার্ন বাথরুম দেখে সে অবাক হয়ে যায়, কারণ এর আগে সে কখনোই কমোড দেখেনি। কমোড কিভাবে ব্যবহার করতে হয় সে সেটাও জানতো না। টিভিতে কয়েকবার সে কমোড বাথরুম দেখেছিল। এই বাথরুমটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানি না তো। বাবা, বড়লোকেদের বিশাল ব্যাপার, এর উপর বসে আরাম করে পায়খানা করে মনে হচ্ছে। না না, আমি এর উপর বসে পায়খানা করতে পারবো না। কি অদ্ভুত ব্যাপার। ম্যাডামদের বাড়িতে আরেকটা বাথরুম আছে, ওটা তো এরকম নয়, ওটা আমাদের মতোই বাংলা বাথরুম। যাই তাহলে, ওটাতেই যাই। এটাতে বসে আমি পেট হালকা করতেই পারবো না। এই বলে মোনামি লীলাবতীদের অন্য একটা বাথরুমে চলে যায়। সেই বাথরুমে বাংলা পট দেখে মোনামি খুবই খুশি হয়।
সে পেট হালকা করে বাইরে বেরিয়ে আসে। লীলাবতী তাকে বাথরুম থেকে বের হতে দেখে ফেলে। মোনামির উপর লীলাবতী ভীষণ পরিমাণে রেগে যায়। এই, তোর সাহস কি করে হলো? তুই আমাদের বাড়ির বাথরুম ব্যবহার করলি? কি করছিলি তুই বাথরুমে? বল কি করছিলি? ম্যাডাম, আমার না খুব জোরে পায়খানা পেয়েছিল, সেই জন্য আমি পায়খানা করতে গিয়েছিলাম। ছি, কি মুখের ভাষা! পায়খানা আবার কি? নোংরা কোথাকার! তোর সাহস কি করে হলো বড়লোক বাড়ির বাথরুম ব্যবহার করার, সেটা বল। তোর মতো গরিবরা কোনোদিনও বাথরুম চোখে দেখেছে বলে আমার তো মনে হয় না। থাকিস তো গ্রামে, গ্রামের লোকেরা তো বাথরুমে পটি করে না। তুইও নিশ্চয়ই মাঠে ঘাটে পটি করতে যাস, আর আমাদের বাড়ির বাথরুম দেখে তোর বাথরুম ব্যবহার করার খুব ইচ্ছা হলো? না ম্যাডাম, আমাদের বাড়িতে তো বাথরুম আছে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আগে আমাদের গ্রামে বাথরুম ছিল না, কিন্তু এই কয়েক মাস আগেই সরকার থেকে আমাদের বাড়িতে বাথরুম তৈরি করে দিয়েছে। তবে হ্যাঁ, আমাদের বাথরুমের সঙ্গে আপনাদের বাথরুমের মধ্যে অনেক তফাৎ আছে। আপনাদের বাথরুমগুলো সত্যিই খুবই সুন্দর। চুপ কর, আমি বাথরুমের প্রশংসা করতে বলিনি। তুই আমাদের বাথরুমে ঢুকে বাথরুমটা নোংরা করলি। তোকে কে পারমিশন দিল বাথরুমে ঢোকার, সেটা বল। তুই আমাকে জিজ্ঞাসা করেছিস? তোর পটি পেয়েছিল, তুই তো বাড়ি থেকে পটি করে আসতে পারতিস। আমরা আমাদের বাথরুম বাইরের কাউকে ব্যবহার করতে দিই না, আর সেখানে তুই তো সামান্য একজন বাড়ির চাকর। ম্যাডাম, আমার বাড়ি তো অনেক দূরে, এখান থেকে 10-12 কিলোমিটার দূরে। আমি তো প্রত্যেকদিন হেঁটে হেঁটেই আসি। অত দূরে গিয়ে কি পটি করা সম্ভব ছিল বলুন? আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি আর কখনো এমন করব না। আমি এবার বাড়ি থেকেই পেট হালকা করে আসবো। না, শুধু শুধু ভুল হয়ে গেছে বললে তো হবে না। যা বাথরুমটা পরিষ্কার কর। তুই ওই বাথরুমে পটি করেছিস, জানি না কি সব রোগ জীবাণু ছড়িয়ে এসেছিস। তোর ব্যবহার করা বাথরুম আমরা ব্যবহার করলে আমাদেরও রোগ হবে। যে এখনই পরিষ্কার কর ভালো করে। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই বাথরুম পরিষ্কার করে দিচ্ছি। আর হ্যাঁ, আজকের পর থেকে যদি কখনো আমার বাথরুমে তোকে ঢুকতে দেখেছি, তাহলে সেদিনই কিন্তু তোকে আমি কাজ থেকে বের করে দেব। এটা মাথায় থাকে যেন। লীলাবতীর এমন ব্যবহারে মোনামির খুবই খারাপ লেগেছিল। সে মন খারাপ করে লীলাবতীদের বাড়ির বাথরুম পরিষ্কার করে দেয়। আসলে লীলাবতী বড়লোক হওয়ায় সে খুবই অহংকারী ছিল। গরিবদের সবসময় সে কারণে অকারণে ছোট করত। গরিবদের প্রতি তার কোনো রকমের সম্মান বা মর্যাদা বলে কিছুই ছিল না। সেদিনের পর থেকে মোনামি কখনোই লীলাবতীর বাড়ির বাথরুমে প্রবেশ করত না। এরকম ভাবেই সময় অতিবাহিত হতে থাকে। একদিন লীলাবতী ফ্রিজ খুলে দেখে সেখানে 4 দিনের বাসি খাবার রাখা আছে। 4 দিনের বাসি খাবার এখনো পড়ে আছে? মোনামি এগুলো ডাস্টবিনে ফেলেনি কেন? না, ফেলে দেব কেন? এগুলো মোনামিকে খাইয়ে দিই। এমনিও গরিব, ভালো মন্দ খাবার কখনো খাওয়ার সুযোগ পায় না। এই মোনামি, একবার এদিকে আয় তো। এই তো ম্যাডাম, বলুন কি বলবেন। এই নে, এই খাবারগুলো খেয়ে নে। কি হলো, নে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নে। এই খাবারগুলো আমার বর রেস্টুরেন্ট থেকে এনেছিল। এত খাবার আমরা খেয়ে শেষ করতে পারিনি, তাই ভাবলাম তোকে দিয়ে দিই। নে, তুই এই খাবারগুলো খেয়ে ফেল তাড়াতাড়ি। লীলাবতীর কথা শুনে মোনামি খুবই খুশি হয়। মোনামি গরিব হওয়ায় সে সত্যি সত্যি ভালো খাবার পেত না। সে খুবই খুশি হয়ে লীলাবতীর দেওয়া বাসি খাবারগুলো খেয়ে ফেলে। খাবার খাওয়া হয়ে গেছে, নে এবার ঝটফট কাজ কর। আর হ্যাঁ, আমি তো তোকে বলতেই ভুলে গেছি, কালকে কিন্তু আমাদের বাড়িতে একটা পার্টি আছে, তাই নিচে থেকে উপর পর্যন্ত পুরো বাড়িটা কিন্তু আজকে ধুয়ে মুছে চকচক করতে হবে। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি সব করে দেব। এই বলে মোনামি কাজ করতে শুরু করে। কিন্তু বেশ কিছুক্ষণ পরেই তার পেটে খুবই ব্যথা শুরু হয়। আসলে অনেক দিনের বাসি খাবার খাওয়ার ফলে মোনামির শরীর খারাপ করেছিল। তার ভীষণ জোরে পটি পায়। সে লীলাবতীর কাছে এসে বলে, ম্যাডাম, আমার না ভীষণ জোরে পটি পেয়েছে, আমি কি একবার বাড়ি থেকে পটি করে আসবো? আচ্ছা, আমাদের বাড়িতে এলেই কি তোর শুধু পটি পায়? তুই ভালো করে জানিস যে এখন আমি যদি তোকে বাড়ি যেতে বলি, তোর আবার এখানে ফিরে আসতে মিনিমাম 4 ঘন্টা সময় লেগে যাবে। হ্যাঁ ম্যাডাম, আমাদের বাড়ি যেতে তো অনেক সময় লেগে যাবে। তাহলে কি আমি একবার আপনাদের বাথরুমটা ব্যবহার করব? না, যদি আপনি অনুমতি দেন তাহলেই আমি আবার বাথরুমটা পরিষ্কার করে দেব। আচ্ছা, সত্যি কথা বলতো, তোদের বাড়িতে আদৌ বাথরুম আছে নাকি নেই? আমাদের বাড়িতে তুই কেন কাজ করিস? বাথরুম ব্যবহার করবি বলে? আমাদের বাথরুম তোকে আমি কোনো মতেই ব্যবহার করতে দেব না, আর আমি তোকে এখন বাড়িতে যাওয়ার অনুমতিও দেব না। তুই পটি আটকে রাখ, কিচ্ছু করার নেই। সব কাজ হয়ে গেলে তুই তখনই বাড়ি যেতে পারবি, আর তারপরে বাড়িতে গিয়ে পেট হালকা করবি। এই বলে লীলাবতী সেখান থেকে চলে যায়। মোনামি ভালো করেই জানতো লীলাবতীর কথা না শুনলে সে তাকে কাজ থেকে বের করে দেবে। মোনামির টাকার প্রচুর প্রয়োজন ছিল,
কারণ মোনামি তার মেয়েকে একটা নামিদামি ভালো স্কুলে ভর্তি করেছিল। তার মেয়ের পড়াশোনার খরচের জন্য মোনামি লীলাবতীর বাড়িতে কাজ করতে বাধ্য ছিল। সে বাধ্য হয়ে পেট চেপে রেখে বাড়ির কাজ করতে থাকে। মোনামিকে কষ্ট পেতে দেখে লীলাবতীর কিছুই যায় আসে না। সে শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝতো না। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা মোনামি লীলাবতীর বাড়িতে যাচ্ছিল। তখন তার মেয়ে পিয়ালি তাকে বলে, মা, আজকে আমাকে তোমার কাজের বাড়িতে নিয়ে চলো না মা। আজকে আমার স্কুল ছুটি, আর আজকে আমার বন্ধুরাও কেউ বাড়ি নেই। আমি সারাদিন একা একা কি করে থাকবো? তুমি আজকে তোমার সাথে আমাকে নিয়ে চলো না। না রে মা, আমি তোকে ওই ম্যাডামের বাড়িতে নিয়ে যেতে পারবো না। তুই বাড়িতেই থাক। ম্যাডাম সবার সঙ্গে খুব বাজে ব্যবহার করে। তোকে দেখলে আবার যদি রেগে যায়। না, আমাকে দেখে ম্যাডাম রাগ করবে না। তোমার ওই ম্যাডামের মেয়ে পপি আমাদের স্কুলে পড়ে। পপি আমার খুব ভালো বন্ধু। পপি আমাকে ওদের বাড়িতে যেতে বলেছে। আমি তোমাকে বিরক্ত করব না। আমি তো পপির সঙ্গে গল্প করব। আচ্ছা তাই, ঠিক আছে, চল তাহলে। কোনো দুষ্টুমি করবি না, আমি আগেই বলে দিলাম কিন্তু। এই বলে মোনামি তার মেয়ে পিয়ালিকে সঙ্গে করে লীলাবতীর বাড়িতে আসে। পিয়ালিকে দেখে লীলাবতীর মেয়ে পপি খুবই খুশি হয়। তারা দুজন মিলে একসঙ্গে খেলাধুলা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এই পিয়ালি, তুই এখানে বস। আমার মা আমাকে খেতে ডাকছে। আমি খেয়ে আসছি, ঠিক আছে? খেয়ে এসে আবার খেলবো। এই বলে পপি সেখান থেকে চলে যায়। পিয়ালি তার বন্ধু পপিদের বিশাল বড় বাড়ি দেখে খুবই অবাক হচ্ছিল। পপি চলে গেলে পিয়ালি তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে সে পপিদের বাড়ির বাথরুম দেখতে পায়। পপিদের বড় এবং সুন্দর ওয়েস্টার্ন বাথরুম দেখে পিয়ালি অবাক হয় এবং সব জিনিস ভালো করে দেখতে থাকে। ঠিক সেই সময় লীলাবতী বাথরুমে আসে। বাথরুমের মধ্যে ঢুকে লীলাবতী পিয়ালিকে দেখতে পেয়ে খুবই রেগে যায়। এই, তুই বাথরুমের মধ্যে ঢুকেছিস কেন? হ্যাঁ, বাইরে চল বলছি। এই মোনামি, আমি তোকে কি বলেছিলাম? আমি বলেছিলাম না আমাদের বাড়ির বাথরুম তোদের মতো গরিবদের আমি কোনোদিনও ব্যবহার করতে দেব না? তোর মেয়েকে তুই আবার বাথরুমে পাঠিয়েছিস কেন? না না ম্যাডাম, আমি একে বাথরুমে পাঠাইনি। কি রে পিয়ালি, তুই বাথরুমে কেন ঢুকেছিলি? আমি না তোকে বলেছিলাম ম্যাডামদের বাড়ির বাথরুম ব্যবহার করবি না? আমি তো কিছুই করিনি মা। আমি তো শুধু ওই সুন্দর বড় বাথরুমটা দেখছিলাম। আমি বাথরুম ব্যবহার করিনি। আমি সত্যি বলছি। চুপ কর বেয়াদব মেয়ে, একদম মায়ের মতোই মিথ্যা কথা বলতে শিখেছিস। না, অনেক হয়েছে। আমি এসব আর সহ্য করতে পারবো না। আজকে আমি তোকে কাজ থেকে বের করতে বাধ্য হচ্ছি। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বেরিয়ে যা বলছি। না ম্যাডাম, এমন করবেন না দয়া করে। আমাকে কাজ থেকে বের করবেন না। আমার মেয়েটাকে ক্ষমা করে দিন। এ সত্যি কিছু করেনি। আমার মেয়ে মিথ্যা কথা বলে না। লীলাবতী মোনামির কোনো কথা শোনে না। সে তাকে কাজ থেকে বের করে দেয়। মোনামি মন খারাপ করে তার মেয়েকে নিয়ে বাড়ি চলে আসে। লীলাবতী কয়েকদিনের মধ্যে তাদের বাড়িতে অন্য একটা কাজের মেয়েকে রাখে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। একদিন লীলাবতী কোনো এক দরকারি কাজে তার পার্সোনাল কার নিয়ে কোথাও একটা যাচ্ছিল। রাস্তায় যেতে যেতে তার ভীষণ জোরে পটি পায়। সে গাড়ি থেকে নেমে আশেপাশে কোথাও বাথরুম দেখতে পায় না। এ কি, এখানে তো কোনো বাথরুমও দেখতে পাচ্ছি না। আমি কি করি? আজকে ইমিডিয়েটলি হরিশচন্দ্রের অফিসে পৌঁছতে হবে। সময় মতো ফাইলটা নিয়ে যেতে না পারলে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এতটা রাস্তা আমি পটি না করে যাব কিভাবে? এবার আমি কি করব? ওই তো কিছুটা দূরে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে মনে হচ্ছে। যাই, ওই রেস্টুরেন্টে গিয়ে দেখি। লীলাবতী তাড়াতাড়ি করে ওই রেস্টুরেন্টে যায়। আসুন আসুন ম্যাডাম, বলুন আপনি কি অর্ডার করবেন? এই যে মেনু কার্ড, আপনি কি খাবেন অর্ডার করে দিন। না না, আমি কিছু খাবো না। আসলে আমি এখানে কিছু খেতে আসিনি। আমার খুব জোরে পটি পেয়েছে। আপনি কি আপনাদের ওয়াশরুমটা আমাকে একবার ব্যবহার করতে দেবেন? আপনি আমাদের রেস্টুরেন্টে পটি করতে এসেছেন? আপনি কি ভেবেছেন এটা রেস্টুরেন্ট নাকি একটা পাবলিক শৌচালয় যে জায়গা থেকে আমরা আমাদের রেস্টুরেন্টের ওয়াশরুম ব্যবহার করতে দেব? জানি না কোথা থেকে সব চলে আসে। যত সব, যান এখান থেকে, বেরিয়ে যান। আমাদের ওয়াশরুম শুধুমাত্র এখানকার কাস্টমারদের ব্যবহার করার জন্য করা হয়েছে, বাইরের লোকেদের জন্য নয়, বুঝেছেন? যান যান। আরে আপনি এরকম বলছেন কেন? আমি একটা বিপদে পড়েছি। প্লিজ দয়া করে আমাকে হেল্প করুন। এই সিকিউরিটি, কে কোথায় আছো? একে এখান থেকে বাইরে বের করো। ঠিক তখনই সেখানে মোনামি চলে আসে। স্যার দাঁড়ান, এরকম করবেন না। মোনামিকে দেখে লীলাবতী অবাক হয়ে যায়। আসলে লীলাবতী মোনামিকে কাজ থেকে বের করে দেওয়ার পর মোনামি ওই রেস্টুরেন্টে রান্নার কাজে নিযুক্ত হয়েছিল। সে খুবই ভালো রান্না করতে পারত। সে ওই রেস্টুরেন্টের বড় বড় শেফদেরও হার মানিয়ে দিত। তাই মোনামিকে ওই রেস্টুরেন্টের সকলেই খুবই সম্মান করত।
স্যার, এনার সঙ্গে আপনি বাজে ব্যবহার করতে পারেন না। ইনি আমার আত্মীয় হন। আসুন, আমার সঙ্গে আসুন আপনি। আমি আপনাকে বাথরুমে নিয়ে যাচ্ছি। মোনামির কথা শুনে ওই রেস্টুরেন্টের স্টাফ লীলাবতীর কাছে ক্ষমা চায়। মোনামি লীলাবতীকে বাথরুমে নিয়ে যায়। লীলাবতী ওয়াশরুম ব্যবহার করে আসার পর মোনামিকে বলে, আমাকে ক্ষমা করে দে মোনামি, আমি তোর সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছিলাম, আর আজকে আমার উচিত শিক্ষা আমি পেয়ে গেছি। তোকে আমি অনেক ছোট করেছি, আর তুই আজকে আমাকে সাহায্য করলি। সত্যি আমি নিজের কাছে নিজেকে ছোট করে ফেলেছি। ঠিক আছে ম্যাডাম, আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমাকে যদি আপনার বাড়ির কাছ থেকে না তাড়াতেন, তাহলে আজকে আমি এত ভালো জায়গায় পৌঁছাতে পারতাম না। আচ্ছা, আমি এবার আসি, আমার কাজ আছে। এই বলে মোনামি সেখান থেকে চলে যায়। লীলাবতী তার ভুলের জন্য মনে মনে আফসোস করতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে মোনামি জীবনে আরো উন্নতি করে। সে অনেক বড় সেফ হয়ে যায়। এখন তার পরিবারের অবস্থা পুরোপুরি পাল্টে গিয়েছিল। এখন তার জীবনে বড় বড় বাড়ি, গাড়ি, টাকা পয়সার কোনোই অভাব ছিল না।